সিক্স জেনারেশন ফাইটার নিয়ে বা ফিফথ জেনারেশন ফাইটারের কিন্তু শর্টেজ না, শর্টেজটা হচ্ছে বুলেটে, শর্টেজটা হচ্ছে ট্যাঙ্কের অ্যাক্সেলে। তো ওই জায়গাগুলোতে আমরা আসলে কোনো রোল প্লে করতে পারি কিনা এটা নিয়ে অনেকদিন ধরে আর্ম ফোর্সেস ডিভিশন, বেজা এবং চিফ অ্যাডভাইজার্স অফিস, মিনিস্ট্রি অফ ডিফেন্স সবাই মিলে কাজ করছেন। তা আমরা আজকে এই প্রপোজালটা বেজার গভর্নিং বোর্ডে নিয়ে গেছিলাম যে মিরসরাইতে আমরা প্রায় 850 একর জমিকে আজকে থেকে ইয়ারমার্ক করছি। নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে আমরা মাস্টার প্ল্যানে এটাকে ইনক্লুড করব, যেটা আসলে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে এখন থেকে ইয়ারমার্ক হবে। এবং এই জায়গাটা এই মুহূর্তে খালি আছে। এটা গত বছরের জুন পর্যন্ত আসলে ইন্ডিয়ান ইকোনমিক জোন হিসেবে আইডেন্টিফাই করা ছিল। তারপরে অনেকে শুনেছেন যে ওই প্রজেক্টটা ক্যান্সেল হয়ে গেছে, তো ওই জায়গাটা অ্যাভেলেবল ছিল। আমরা ওই জায়গাটাকে এখন রিপারপাস করে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক হিসেবে এয়ারমার্ক করছি এবং সেটা আমাদের মাস্টার প্ল্যানে, বেজার মাস্টার প্ল্যানে এটাকে অন্তর্ভুক্ত করা হবে। জোন সেটা ঠিক মিরসরাইয়ের মাস্টার প্ল্যানে গেলে আপনারা এটা ভবিষ্যতে দেখতে পাবেন। এর পাশাপাশি আরও কিছু ছোটোখাটো ডিসিশন হয়েছে, এইগুলোর তুলনায় রিলেটিভলি ছোটোখাটো, বাট খুব একটা ছোটো না। আরেকটা হচ্ছে যে কুষ্টিয়া সুগার মিল, যেটা এই মুহূর্তে আমাদের যেহেতু সুগার মিলগুলো অনেকেই স্ট্রাগল করছেন, তাকে আমরা রিপারপাস করার চেষ্টা করছি কীভাবে তাদেরকে আমরা আরেকটু ভালো জায়গায় নিয়ে যেতে পারি। তো কুষ্টিয়া সুগার মিলটাকে ইকোনমিক জোন বেজার সাথে একসাথে কাজ করে কিভাবে এটাকে আমরা পুনরায় একটা পুনরুজ্জীবিত করতে পারি সেটা নিয়ে একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আমরা সামনে এটা নিয়ে আরও ডিটেল প্ল্যান আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু ওখানে গ্যাস, ইলেকট্রিসিটি, রোড ইনফ্রাস্ট্রাকচার, যেগুলো আমাদের বিনিয়োগকারীদের জন্য একটা ন্যাচারাল রেগুলার সমস্যা যেগুলো ওনারা ফেস করেন, সেগুলো ওখানে অলরেডি অ্যাভেলেবল আছে। তো ওই জায়গাটাকে আমরা কীভাবে আরও বেটার ইউজ করতে পারি। এবং আপনারা এটাও জানেন যে বাংলাদেশের সাউথে আসলে এমপ্লয়মেন্ট এবং একটা বিরাট ইস্যু। তো ওই জায়গাটায় যদি আমরা এরকম একটা ভাইব্রেন্ট ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করতে পারি, তাহলে হয়তো প্রায় 200 একরের বেশি জমি ওখানে আছে। তো ওই জায়গাটাকে আমরা বেটার ইউটিলাইজ করতে পারবো, সেটা নিয়ে একটা নীতিগত সিদ্ধান্ত হচ্ছে। এর পাশাপাশি আর ফাইনালি যেই আরেকটা বড় সিদ্ধান্ত আজকে আলোচনা হয়েছে সেটা হচ্ছে যে পৌরসভাগুলোকে অরিজিনালি আমাদের বেজার বাইরে রাখা হয়েছিল, বাট এটা 2012 সালের আইনে করা হয়েছিল। বাট আসলে পৌরসভার সংখ্যা 300 থেকে তাতে যেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে পৌরসভার বাইরে যদি ইকোনমিক জোন করতে তাহলে আসলে কৃষি জমিতে হাত দিতে হয়, যেটা আমাদের জন্য আরো বেশি। আমরা একটু চেঞ্জ করার চেষ্টা করছি, ভিতরেও আসলে আমরা ইকোনমিক জোন করার অনুমতি দিব, কারণ অনেকগুলো বন্ধ শিল্প কারখানাও আসলে পৌরসভার ভিতরে পড়ে। তো সেগুলোতে যদি আমরা ইকোনমিক অ্যাক্টিভিটি আবার রিজুভিনেট করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে ওই সুযোগটা দিতে হবে। এটারও একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বেজার রিলেটেড বড় সিদ্ধান্ত এগুলো, আর কিছু ছোটখাটো সিদ্ধান্ত হয়েছে। এরপরে একটু আমি মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটিতে আসি, মিডা, যেটা এই অগাস্ট মাসে চালু হয়েছে। আপনারা জানেন যে মহেশখালীতে যে আমাদের বড় প্রজেক্টটা আছে সেটার ব্যাপারে যেই অথরিটিটা হয়েছিল সেটা প্রথম গভর্নিং বোর্ড ছিল আজকে। ওটারও চেয়ারম্যান আমাদের প্রধান উপদেষ্টা বা যিনি প্রধানমন্ত্রী হবেন উনি। তো সেখানে আমাদের আজকে সাংগঠনিক কাঠামোটা ফাইনাল করা হয়েছে। 137 জনের একটি সাংগঠনিক কাঠামো প্রাথমিকভাবে অ্যাপ্রুভ করা হয়েছে এবং সেই সাথে একটা শর্ট টার্ম ল্যান্ড অ্যালোকেশন প্ল্যান, মানে 2025 থেকে 2030 সালের মধ্যে আমরা কি করব সেটার একটা প্রাইমারি কনফার্মেশন নেওয়া হয়েছে। তো এই আগামী 5 বছরে আমাদের একটা বড় ফোকাস থাকবে ডিপসি পোর্টটাকে ভালোভাবে চালু করা, একটা বড় ফোকাস থাকবে আমাদের এলএনজি এবং এলপিজি টার্মিনাল চালু করা, কারণ এটা আমাদের এখন আপনারা সবাই জানেন যে এনার্জি শর্টেজ ইজ এ বিগ প্রবলেম। তো আমরা খুব দ্রুত এলপিজি এবং এলএনজি টার্মিনালটাকে চালু করতে চাই এবং একই সাথে একটা ফিশ প্রসেসিং হাব তৈরি করা। এই তিনটাকে মাথায় রেখে আমাদের এই শর্ট টার্ম ল্যান্ড ইউজ প্ল্যানটা ফাইনালাইজ করা হয়েছে। আর শেষে হচ্ছে আজকে বিডার, আমাদের বিডার যেই গভর্নিং বোর্ড, সেই গভর্নিং বোর্ডেও বেশ কয়েকটা বড় বড় সিদ্ধান্ত হয়েছে। তার মধ্যে প্রথম বড় সিদ্ধান্তটা হচ্ছে যে আমাদের এফডিআই ইনসেন্টিভ স্কিম, এটা নিয়ে আমরা অনেকদিন ধরে কথা বলছিলাম যে প্রবাসী বাংলাদেশিরা যদি বাংলাদেশে এফডিআই নিয়ে আসতে পারেন তাহলে তাদেরকে একটা রেকগনিশন হিসেবে, টোকেন অফ রেকগনিশন হিসেবে আমরা একটা কিকব্যাক দিতে চাই। এটা নিয়ে আমরা অনেকদিন ধরে কথা বলছিলাম, ওটা আজকে নীতিগতভাবে আমাদের বোর্ড অনুমোদন করেছে। এখন এটা আমরা মিনিস্টার অফ ফাইন্যান্সের সাথে আলাপ করে আমরা এটাকে র্যাটিফাই করব। তো বেসিক্যালি আইডিয়াটা হচ্ছে খুব সিম্পল, সেটা হচ্ছে যে আমাদের যারা বিদেশে আছেন তারা সবাই আসলে তাদের নিজেদের একটা নেটওয়ার্ক আছে দেশের বাইরে এবং তারা ওই সোসাইটির সাথে, ওই ইনভেস্টমেন্ট কমিটির সাথে ভেরি ওয়েল কানেক্টেড। তা আমাদের আশা হচ্ছে যে ওনারা বাংলাদেশে বিনিয়োগ আনাতে সাহায্য করবেন। তো ওনারা যদি বাংলাদেশে বিনিয়োগটা নিয়ে আসতে পারেন তাহলে ওই
ইকুইটির একটা পার্সেন্টেজ আমরা আবার সরকার থেকে ওনাদেরকে দিব। ঠিক যেভাবে রেমিটেন্স আসলে আমরা ক্যাশব্যাক দিই, ঠিক সেম স্ট্রাকচারে ইনভেস্টমেন্ট নিয়ে আসলে ওনারা একটা ক্যাশব্যাক পাবেন। খুব সিম্পলি পুট হচ্ছে এই হচ্ছে স্ট্রাকচার। তো এটার জন্য একটা পার্সেন্টেজ নির্ধারণ করা হয়েছে। এই মুহূর্তে আমাদের প্রপোজাল হচ্ছে যে ইকুইটির 1.25% আমরা ওনাদেরকে ক্যাশব্যাক হিসাবে দিব। সো আমি একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল আপনাদের জন্য দিই, যে ধরেন $100 মিলিয়ন ইকুইটি যদি কেউ বাংলাদেশে নিয়ে আসেন, তাহলে উনি $1.25 মিলিয়ন বাংলাদেশ সরকার থেকে পাবেন। আরেকটি বড় সিদ্ধান্ত হয়েছে আমাদের আজকে, আপনারা জানেন যে আমরা একীভূতীকরণ নিয়ে অনেক আলোচনা করেছি, যে আমাদের অনেকগুলো ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি আছে এবং মোট 6টি ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি ইনফ্যাক্ট আছে। তো এগুলা একীভূতকরণের একটা প্রপোজাল আগের গভর্নিং বোর্ডে গিয়েছিল এবং তারপরে একটা উপদেষ্টা কমিটি করে দেওয়া হয়েছিল, যেখানে বেশ কয়েকজন উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অ্যাটর্নি জেনারেল অনেকেই ছিলেন। ওনারা সবাই মিলে একটা রেকমেন্ডেশন করেছেন যে নীতিগতভাবে আমরা একীভূতকরণকে র্যাটিফাই করলাম, এবং সেটাই আমাদের এখন আপাতত ডিসিশন। আগামী সরকার এসে এটাকে ইমপ্লিমেন্ট করবে। একীভূতকরণটা কিভাবে হবে সেটার ব্যাপারে একটা ইনিশিয়াল সিদ্ধান্ত হয়েছে।